বাবা, বাবা, দাদার তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কপাল কেটে গেছে। আমি দেখলাম। তুমি ভাবতে পারছো অ্যাক্সিডেন্ট কি যা তা ব্যাপার নাকি? আমার তো ভীষণ টেনশন হচ্ছে। বাবা, আমি বরং যাই, হ্যাঁ, ঠাম্মিকে খবরটা দিয়ে আসি। কি হলো সংযুক্তা? টেনশন হচ্ছে? এখন আর টেনশন করার কোনো দরকার নেই। দীপুর সেরকম কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়নি তো কি হয়েছে? ক্ষতি হতেও তো পারত। এক্স্যাক্টলি, হতে পারত। আর অল্প স্বল্প নয়, খুব বেশি রকম ক্ষতি হতে পারত। তবে ঈশ্বরের কৃপায় দীপু এখন সুস্থই আছে, সেরকম কিছু হয়নি। সেই জন্যই বলছিলাম যে এখন আর চিন্তা করে কি লাভ। অদ্ভুত কথা বলছো তো তুমি। তোমার কথা আমি কিছু বুঝতেই পারছি না। আমি দীপুর মা, নিজের লোকের সম্বন্ধে এমনটা শুনলে চিন্তা তো হবেই, এটা তো স্বাভাবিক। এইটাই হচ্ছে কথা। নিজের লোকেদের ওপরেই তো মানুষ সব থেকে বেশি ভরসা করে। আবার নিজেদের লোকেরাই জানো সংযুক্তা, দীপুর গাড়ির ব্রেক অয়েল লিক করেছিল। আর চাকাও লুজ ছিল। পুলিশ বলছিল কেউ আগে থেকে প্ল্যান করে অ্যাক্সিডেন্ট করানোর জন্য এরকম করে রেখেছে। কি অদ্ভুত ব্যাপার বলো। দীপুর মতো এরকম একটা ভালো ছেলে যে সবাইকে ভালোবাসে, সবার ভালো করতে চায়, তার কিনা এমন গোপন শত্রু। দীপু যে সেদিন ওই গাড়ি করেই মাধবপুর যাবে, সেটা তো খুব বেশি বাইরের লোকের জানার কথা না, তাই না? জামাইবাবু যেভাবে দিদিকে চেপে ধরছে, দিদি তো ফাঁসবেই। আর দিদি ফাঁসলে আমিও ফাঁসবো। মাগো, আমি অনেক কষ্টে সিঁদুরটা ফিরিয়ে আনতে পেরেছি। ওনার বাবা বলে গেছেন ওনার বড় বিপদ, তাই আমি এই সিঁদুরটা তোমার পায়ে সঁপে দিচ্ছি মা। আজ থেকে এই সিঁদুর রক্ষা করার ভার তোমার উপর। আমার স্মৃতির সিঁদুর যেন অক্ষয় হয়। আমার আমার এইটুকু কথা তুমি রাখতে পারবে তো? আমাকে আর তুমি খালি হাতে ফেরাবে না তোমার? একেবারে তাই জামাইবাবু। দিস ইজ এ হিউজ কনস্পিরেসি, এটা একটা বিরাট ষড়যন্ত্র। তবে আমি ভাবছি অন্য কথা, কে করতে পারে এমন কাজটা? কার লাভ দৃপ্ত তার পথ থেকে সরে গেলে? তোমার মাথায় কারো নাম আসছে? অ্যাবসলিউটলি, অনেকগুলো নামই মাথায় আসছে, অনেকগুলো। এই সেরেছে, মামা আবার এসব নাম টাম নিয়ে পড়লো কেন? নিজে বাঁচতে আমাদের নাম বলে দেবে না তো? বাবা, একটা দুটো নয়, একেবারে অনেকগুলো নাম। জামাইবাবু, আপনি একটু ঠান্ডা মাথায় ব্যাপারটা ভেবে দেখুন। আপনি অসুস্থ, আপনার কোম্পানির ওই উচ্চপদস্থ কর্মচারীরা কিন্তু জাস্ট ওয়েট করে আছে কবে আপনার কোম্পানির দায়ভার একটু একটু করে তারা নিজের আয়ত্তে করে নেবে। আর এর মধ্যে দৃপ্ত এসে অফিস জয়েন করলো, ব্যাস কেল্লা ফতে আর হলো না, আর তাদের বাড়া ভাতে ছাই পড়লো। সুতরাং তারা প্ল্যান করলো দৃপ্তকে সরিয়ে দেবে। সিম্পল। টপু, টপু, রঙ্গনা কি বললো? দাদুমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে? তুই আমাদের জানালি না কেন? জানিয়ে কি লাভ হতো মা? তোমরা শুধু শুধু চিন্তা করতে, তার থেকে। ওরে চিন্তা তো আরো বেড়ে গেল।
গুরুদেবের কথা তো ফলে গেল রে। উনি বারবার বলেছেন যে দাদু ভাইয়ের একটা বড় বিপদ আসতে পারে। এবারটা না হয় রক্ষে পেয়ে গেল, তারপর কি হবে? কিন্তু রক্ষা কবচ ছাড়া ওকে বাঁচাবি কি করে? কোথায় পাবি রক্ষা কবচ? জোগাড় তো করেছিলাম সেই রক্ষা কবচ, কিন্তু দীপু যে হেলায় তাকে হারিয়ে এলো গো মা। সে যাই হয়ে থাকুক, কথাটা আমাদের না জানিয়ে ভালো করিসনি তপু। মানছি যে কথাটা শুনলে আমরা খুব অস্থির হয়ে পড়বো, চিন্তিত হব, তবু তোর আর দাদু ভাইয়ের পাশে তো দাঁড়াতে পারতো বল। আমি পাজলড হয়ে গেছিলাম মা, খুব পাজলড হয়ে গেছিলাম। সেই মায়ের সামনে আসতেই হলো। না না, মাকে আমি কিছুতেই ফেস করতে পারবো না। আমি যে মায়ের বিশ্বাস ভেঙেছি সে কথা আমি কোন মুখে বলবো মাকে? দীপু, 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 তুই আমাকে এতটা পর ভাবলি যে অ্যাক্সিডেন্টের কথাটা পর্যন্ত আমাকে জানালি না? এটা তুই পারলি কি করে দীপু? আর কি কি লুকিয়ে যাচ্ছিস তুই আমার কাছে? হ্যাঁ, চুপ করে থাকিস না দীপু, বল। আমি তোর মা দীপু। এই তুই আমাকে ভালোবাসিস? তোর প্রত্যেকটা ছোট ছোট কথা তুই আমাকে জানাস, আর এমন কি ঘটলো এই কদিনে যে তোর এতটা পরিবর্তন হয়ে গেল? চুপ করে থাকিস না দীপু, আমার কথার উত্তর দে, বল। একদম ঠিক যাচ্ছিস দিদি, অ্যাবসলিউটলি পারফেক্ট। চেপে ধর তৃপ্তকে, পেট থেকে কথা টেনে বের কর। আমাদের জানতেই হবে এতদিন ধরে বাপ ছেলেতে বসে কি প্ল্যান করেছে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকিস না দীপু, উত্তর দে। তোকে বলতেই হবে, তুই কেন আমাকে এতটা কষ্ট দিলি বল, কেন? সংযুক্তা আর দীপুর এই মুখোমুখি হওয়াটা ঠিক হলো না। দীপু যা ভালোবাসে সংযুক্তাকে, কি করে যে ডিল করবে কে জানে। মুখ ফসকে কিছু বেরিয়ে গেলেই তো ত্রিনয়নীর বিপদ। তোকে তো এরকম অস্থির আমি আগে কখনো দেখিনি। তুই কি লুকোচ্ছিস আমার কাছ থেকে? বল, বল দীপু, কি এমন ঘটলো যে আমার ছেলে আমাকে পর্যন্ত সে কথা বলতে পারছে না? সত্যি তো, দীপুটা যেন কেমন কেমন করছে, কিছুতেই দিদির চোখে চোখ রাখছে না, এড়িয়ে যেতে চাইছে। ব্যাপারটা কি? এসে দিদির সাথে দেখা না করে উপরে চলে গেল, এখন আবার না, কিছু তো একটা গোলমাল আছে। কি হলো দাদু ভাই, তুই কথা বলছিস না কেন? দেখছিস তো তোর মা কত কষ্ট পাচ্ছে। মা যা জিজ্ঞেস করছে তুই বল, জবাবটা দে। ছেড়ে দিন না, ও কিছু বলবে না। আমার সেই ছোট্ট দীপু যে মাকে সব কথা না বলে রাতে ঘুমোতো না, অনেক বড় হয়ে গেছে মা। আমারই বোঝার ভুল। এখন ওকে ছোট ভাবছি এখনো মাই ওর বেস্ট ফ্রেন্ড। আমারই ভুল মা। দেখতে পাচ্ছ তো বাবা, আজ শুধু তোমার জন্য মার আমার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, ভুল বোঝাবুঝি হচ্ছে। মা যদি আমায় ভুল বুঝে, সেটা যে আমার জন্য কতখানি যন্ত্রণার আমি তোমায় বলে বোঝাতে পারবো না বাবা। আর আমি তোমায় কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না।
দীপু, শেষবারের মতো তোকে আমি বলছি, কি হয়েছে তুই আমি বলবি কিনা বল। আহা সংযুক্তা, দীপু এখন অসুস্থ, এখন কেন এই বাড়াবাড়িটা করছো? ওকে একা ছেড়ে দাও, একটু রেস্ট নিতে দাও। দীপু, তৃপ্ত আমার হাত ছাড়িয়ে চলে গেল। আমার হাত? আমি দুঃস্বপ্ন দেখছি না তো? মন খারাপ করিস না রে দিদি, আমি বুঝতে পারছি, তুই টেনশন করিস না, অযথা তোর শরীর খারাপ হবে। চল, লেটস গো ইনসাইড। চল চল। দীপুর আচরণ কিন্তু খুবই অস্বাভাবিক। কেন করলো এমন দিদির সাথেও? আর দাদাও যেন আগ বাড়িয়ে দিদির কাছ থেকে দীপুকে সরিয়ে নিতে চাইল। কেন? তাহলে মাধবপুরে কি কিছু হয়েছে? কিছু কি লুকোতে চাইছে ওরা? মা, কি হলো রে? এর মানে কি মা? এর মানে হলো মেয়েরাই সংসারের লক্ষ্মী, তারা তাদের নিজেদের গুণ দিয়ে সংসারটাকে ভরিয়ে রাখে। তুমি এখন বুঝবে না, তোমার বিয়ে হোক, তারপর সব বুঝতে পারবে। হোক না যতই কপাল পোড়া জনম দুঃখিনী, পরের ভালো করতে চলে সে ত্রিনয়নী। যা কেউ দেখে না তাই দেখে সে, চোখের জলের ভাঙলো বুঝি। মা, আমি তোমার সামনে বিয়ের মন্ত্র উচ্চারণ করে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি ওনার পাশে থাকবো, ওনাকে রক্ষা করব, কিন্তু সেই প্রতিজ্ঞা আমি ফিরিয়ে নিচ্ছিলাম। নয়ন, দুধটুকু গরম থাকতে থাকতে খেয়ে নে দেখি। তুমি নিয়ে যাও মা, আমি খাবো না। কুমুর ব্যবহারে কষ্ট পেয়েছিস তাই না রে মা? একটা কথা বলি নয়ন, সবার কথায় কান দিস না মা। সংসারে ভালো কথা বলার লোকের তো বড় অভাব, তাই যদি সবার কথায় কান দিস শুধু কষ্টই পাবি। একটা জিনিস জেনে রাখ, আমাদের সবার মনের ভিতরে একটা করে ছাঁকনি আছে। সেই ছাঁকনি দিয়ে সব কথার মধ্যে থেকে শুধু ভালো কথাগুলোকে ছেঁকে তুলে নিবি, বুঝলি? এতদিনে আমি একটা কথা স্পষ্ট বুঝে গেছি, আমার সন্তানদের বিপদ না হলেই হলো। তারা ভালো থাকুক, সে বিয়ে করে শ্বশুর বাড়িতেই হোক অথবা আমার কাছে, তাতে কে কি বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। নে এখন দুধটুকু খেয়ে নে দেখি। তুমি তো লোকের কথায় কান দেবে না কইছো মা, কিন্তু সবাই যে তাই ভাবছে তা তো নয় না। আমার জন্য যদি কুমুর বিয়েতে কোনো বাধা পড়ে মা, কুমুর শ্বশুর বাড়ির লোকজন যদি কয় যে যে বাড়িতে মেয়ের বিয়ের রাতে বিয়ে ভেঙে যায় সেই বাড়ির মেয়েকে তারা শ্বশুর বাড়িতে নিয়ে যাবে, তখন সবকিছু হাতের বাইরে চলে গেল দেখি।
সবকিছু হাতের বাইরে চলে গেল। আমি 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 কিচ্ছু করতে পারলাম না। আমি বলছি তোকে তপব্রত ধরে ফেলেছে যে অ্যাক্সিডেন্টের পেছনে আমাদের হাত আছে। আই এম কোয়াইট শিওর অ্যাবাউট দ্যাট, কোয়াইট শিওর। দেখলি না দীপ্ত কিরকম আমাকে ইগনোর করছে। আমি এতদিন ওত পেতে বসেছিলাম কখন এই সম্পত্তি কোম্পানি সব আমার নামে হবে। সাপের মতো একটু একটু করে আমি শিকারের দিকে এগোচ্ছিলাম, আর যখনই ছোবল মারার সময় এলো তখনই আমার আশায় জল পড়ে গেল। না আই কান্ট টেক দিস। কাম ডাউন দিদি, এত নার্ভাস হওয়ার কিছু হয়নি, মাথাটা ঠান্ডা কর। মিথ্যে সব চেষ্টা তো। নার্ভাস হব না থেকে হাত পা তুলে নাচবো? আরে তুই অযথা রাগ করছিস। আরে তুই আগে শিওর হ যে দীপ্ত তোর হাতের বাইরে থেকে বেরিয়ে গেল, তারপরে সব বলিস। দেখলি না যে আমার হাত ছাড়িয়ে কিভাবে ও চলে গেল, তারপরেও তুই? আরে হ্যাঁ, তারপরেও। আরে ওখানে জামাইবাবু নিজে ছিলেন না, তাছাড়া দীপ্ত was not at all comfortable with himself. I'm quite sure যে দীপ্ত তোর হাতের বাইরে থেকে একদম বেরিয়ে যায়নি রে দিদি। আমি শিওর হব কি করে? তুই কি তোর থিঙ্ক ট্যাঙ্ককে ভুলে গেছিস? হ্যাঁ, যেটা বলছিস সেটা মন দিয়ে শোন। রাইট, এটাই করতে হবে। আমি এটাই করব। দেখ না, আমাকে আর জ্বালাস নেই। এমনিতেই যন্ত্রণার শেষ নেই, তার মধ্যে তুই আবার নেই কথা টেনে এনে আমার যন্ত্রণা বাড়াস নেই। কুমুকে যদি তার সরু ঘরে না নেয়, না নেবে, তখন দেখা যাবে। দুধটুকু খাবি? খা দেখি। কিন্তু মা। আবার কিন্তু কি? আমি কি তোর সঙ্গে এখানে তর্ক করতে বসেছি? কি চাস? কি চাস তোরা? শেষ হয়ে যায়, তাই তো? দুধটুকু রইল, ইচ্ছে হলে খেয়ে নিস। আমি আর পারি না বাপু। মা দাঁড়া দিদি ভাই, আগে দুধটুকু খেয়ে নে। আগে খা, তারপরে তুই যাবি। কাল থেকে তো না খাওয়া আছিস, মুখে কিচ্ছুটি তুলছিস না। নে দুধের গ্লাস নে। কিন্তু দাদু, মা যে কাঁদতে কাঁদতে ছুটলো, আমাকে একটিবার মায়ের কাছে একটু যেতে দাও। তোর মা যদি শোনে এই দুধটুকু খেয়েছিস, তাহলে তোর মা শান্তি পাবে। খেয়ে নে দিদি ভাই, খেয়ে তারপর মায়ের কাছে যা। বিষ আছে ওতে। আরে কোথায় যাচ্ছিস? বিষ আছে ওতে মা। বিষ? কি বলছিস দিদি ভাই? কোথায় বিষ? হ্যাঁ বিষ। আমার কপালের মাঝখানটা ব্যথা হয়ে উঠলো, আর আমি দেখলাম যে দীপ্ত বাবুকে কে যেন বিষ খাইয়ে দিচ্ছে। যন্ত্রটা ছটফট করছেন। ওনার বড় বিপদ মা, ওনার সাংঘাতিক বিপদ। আমাকে এক্ষুনি যেতে হবে ওনাকে বাঁচাতে। আমি আসছি। নয়ন, কোথায় যাবি তুই? তুই কি তাদের বাড়ি চিনিস? নাকি তাদের যোগাযোগ করার তোর কাছে কোনো রাস্তা আছে? বল দেখি আমাকে। আয় আমার ঘরে আয়, তো ঘরে আয়। মা শোনো না, বলছি যে আমার শরীরটা খুব একটা ভালো নেই। আমি একটু রেস্ট নিই। আমাকে প্লিজ তুমি জোর করো না। না, আমি জোর করবো। তোকে আমার বলতেই হবে, আমার প্রশ্নের উত্তর দিতেই হবে।
তুই বাড়িতে আসা পর্যন্ত নিজের ঘরে চলে গেলে আমার সঙ্গে দেখা না করে, তারপর আমাকে দেখে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস। তোর কি হয়েছে দীপু, কি হয়েছে? তুই কি আমার উপর রাগ করেছিস? কেউ কি তোকে কিছু বলেছে আমার সম্বন্ধে? বল না, বল না দীপু। এই দেখুন, হাতটা সুন্দর না? পিকু আমার জন্য বানিয়ে দিয়েছে। এগুলো আপনি নিয়ে যান। একবার দিয়ে দেওয়া জিনিস আমরা ফেরত নিই না। দেওয়া কথা ফিরিয়ে নিতে পারেন, আর দেওয়া গয়না ফিরিয়ে নিতে পারবেন না। এই তুই কোথায় যাচ্ছিস? তোমার কি কোনো সেন্স নেই? দেখছো একটা ইম্পর্টেন্ট কথা বলছি, হঠাৎ হাড় নিয়ে পড়লে। দীপু, তুই এত অস্থির অস্থির করছিস কেন দীপু? কি হয়েছে তোর?